হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই খুব সুস্থ আছেন যার যার জায়গা থেকে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ। আর সংক্ষেপে এই অধ্যায়টাকে আমরা অবচয়, এটা খুব জনপ্রিয় একটা নাম। যেমন এত বড় নাম না, সবাই মনে রাখতে চায় না। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ, এটা মনে রাখতে চায় না। সবাই চিন্তা করে স্যার এটা কোনো শর্টকাট নাম নাই বা ছোট কোনো নাম নাই। হ্যাঁ আছে, এটাকে আমরা সবাই অবচয় নামে চিনব, অবচয়ের অধ্যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমি আপনাদের একদম প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমরা প্রথমেই চলে আসি। দেখেন অধ্যায়টার নাম, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। আর এই হচ্ছে সাজেশন। এখান থেকে আপনার 100% না, আমি আপনাকে বলবো পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে। এইটার বাইরে অন্য কোনো প্রশ্ন আসবে না। কারণ কি জানেন? অন্য কোনো প্রশ্ন নাই। ক বলতে পারেন, খ বলতে পারেন, গ বলতে পারেন, যেই প্রশ্নই বলেন না কেন এই অধ্যায় থেকে দেখবেন যে এই যে আমি বোর্ডে যা যা দিয়েছি এগুলো সব প্রশ্ন ক, খ, গ যাই হোক না কেন এখান থেকে আসবে। আচ্ছা, তো পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আমরা শুরু করলাম। আচ্ছা দেখেন, অধ্যায়টার নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদে। তা আমরা আগেই শিখেছিলাম সম্পদ বিষয়টা বলতে কি বোঝায়, যে আমরা শিখছিলাম যে সাধারণত যেই বিষয়গুলো 1 বছরের বেশি টিকে, তাই না? 1 বছরের বেশি টিকে। আচ্ছা, এখানে সম্পদ, অনেক ধরনের সম্পদ আছে। অনেক ধরনের সম্পদ বলতে আমরা সম্পদকে 4 ভাগে ভাগ করতে পারি। 1 চলতি সম্পদ, 2 দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 3 স্থায়ী সম্পদ এবং 4 অলীক সম্পদ অথবা কাল্পনিক সম্পদ অথবা ভুয়া সম্পদ। এই 4 ধরনের সম্পদ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, এই অধ্যায়টা সাধারণত আপনি দেখবেন কি স্থায়ী সম্পদ যেগুলো অনেক দিন টিকে সেই সম্পদকে নিয়ে আলোচনা করা হবে। যেমন এখানে বলছে দৃশ্যমান, যেই সম্পদগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, হ্যাঁ ওই সম্পদগুলা দৃশ্যমান, যেটা দেখা যায়। যেমন এই যে ধরেন মোবাইল ফোন, টেবিল, বেঞ্চ, লাইট, ফ্যান, তারপরে জমি, ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, মেশিন, যেই সম্পদগুলো দীর্ঘদিন টিকবে, বছরকে বছর টিকবে, 5 বছর 10 বছর এরকম টিকবে, সেই সম্পদগুলোর সাধারণ এক কথায় যেগুলা দৃশ্যমান দেখা যায়। আচ্ছা, এবার আসি অদৃশ্যমান সম্পদ কাকে বলে। অদৃশ্যমান, হ্যাঁ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে আমরা বুঝি যে এটা সম্পদ। যেমন কি সুনাম। দেখেন সুনামের কারণেই কিন্তু আপনারা আমার কাছে পড়তে আসছেন। কলেজ রোডে এত এত স্যার থাকতে যে না সরোজ স্যারের সুনাম আছে, তার কাছে গেলে আমি অ্যাকাউন্টিং ভালো পারবো। অমুক স্যারের সুনাম আছে, তাই অমুক স্যারের স্টুডেন্ট এত বেশি। এক কথা, একটা কোম্পানির সুনাম আছে, ওই কোম্পানিতে আমরা শেয়ারে বিনিয়োগ করি। কিছু কিছু সম্পদ আছে যে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে, কিন্তু অনুমান করা যায় যে এটা সম্পদ, এটা সম্পদ। সেই ধরনের সম্পদকে কি বলা হয়? অদৃশ্যমান সম্পদ। তো এই সম্পদগুলো আমরা কিভাবে হিসাব করি, এই সম্পদগুলো আমরা কিভাবে হিসাব করি, কিভাবে হিসাব রাখি। যেমন আমরা হিসাব রাখি কিভাবে, আমরা প্রথমে এগুলো জাবেদা করি। কিভাবে করি জাবেদা? যে আমরা প্রথমে কেনার জাবেদা করি, তারপরে দেখেন একটা জিনিস কেনার পরে ওটা আমরা ব্যবহার করি। তা ব্যবহার করতে করতে কি হয়, ওটা কি আগের মতো পারফরমেন্স করে? আপনি একটা নতুন ফোন যখন কিনেন তখন নতুন অবস্থায় এটা অনেক ভালো পারফর্ম করে, কোনো হ্যাং করে না, কোনো ল্যাগ করে না, কোনো আপনি সব অ্যাপ্লিকেশনগুলো কি সুন্দরভাবে আপনি করে যেতে পারেন। কিন্তু সেই ফোনটা 1 বছর 2 বছর পরে দেখবেন কি একটু হ্যাং করে বা একটু আগের মতো পারফরমেন্স করে না। আচ্ছা, সেম ওই ব্যাপারটা আবার দেখবেন কি আপনি নতুন অবস্থায় যত টাকা দিয়ে কিনছেন, হ্যাঁ বিক্রি করতে গেলে দেখা যায় কি তার থেকে কম বিক্রি করতে পারতেছেন। ধরেন একটা ফোন আপনি 50,000 টাকা দিয়ে কিনছেন, কিন্তু বিক্রি করতে গেলে সেই ফোনটাই আপনি কি 50,000 টাকা বিক্রি করতে পারবেন? ধরেন আপনি সেই ফোনটা বিক্রি করবেন 20,000 টাকা। এখন বলতে পারেন যে স্যার বাকি 30,000 টাকা কই গেল? এই যে একটা সম্পদ কেনার পর তাকে যে আমি ব্যবহার করলাম, এই ব্যবহার করার ফলে যেই ক্ষতিটা হইল, এই ক্ষতিটাকেই সাধারণত অবচয় বলে। তাহলে আমরা অবচয় সম্পর্কে কি বলতে পারি? যে আমরা বলতে পারি সম্পত্তির হ্রাসজনিত ক্ষতিকে, ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলা হয়। অবচয় আরো ভাবে হতে পারে। এখন বলতে পারেন স্যার আমি একটা সম্পদ কিনবো, আমি একটা মোবাইল কিনবো, কিন্তু আমি এটা ব্যবহার করব না। আমি 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে একদম প্যাকেট সহ আমি কি এটা যদি বাজারে বিক্রি করতে যাই, আমি যদি ফোনটা 20,000 টাকা দিয়ে কিনি, আমি কি 20,000 টাকা বিক্রি করতে পারবো না? তা আপনি বললেন যে স্যার আপনি বলছেন ব্যবহার করলে সেটার অবচয় হয়, তা আমি তো এটা ব্যবহার করি না, একদম ইনটেক, আমি একদম প্যাকেটে ছিড়বো না, আমি যেভাবে রাখছি সেভাবে আলমারিতে রেখে দিব।
বা কোনো একটা সুন্দর জায়গাতে রেখে দিব, আমি এটা ব্যবহার করব না। ঠিক 3 মাস পরে তাহলে আমি কেন ওই ফোনটা আমি 30,000 টাকা দিয়ে কিনছি, আমি 30,000 টাকা বিক্রি করতে পারবো না? কারণ হচ্ছে ওইটার ওই ব্র্যান্ডের আরেকটা নতুন মডেল চলে আসবে। আর আমরা জানি কি, নতুন মডেল যখন চলে আসে ওই আগের মডেলগুলোর দাম কিন্তু কমে যায়, তাই না স্যার? তো এই যে দেখেন, এটাকে বলা হয় কি অপ্রচলন। এটাকে বলা হয় কি অপ্রচলন, যে আগের মতো এটার আর প্রচলন হচ্ছে না, আগের মতো এটা নাই, এটা নতুন মডেল একটা বাজারে চলে আসছে। তা দেখেন, আমি আমার শিটে খুব সুন্দরভাবে অবচয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি কি বলছি একটু আপনাদের সবাইকে শোনাই। দেখেন, সাধারণত সম্পত্তির হ্রাসজনিত ক্ষতিকে অবচয় বলে। সম্পত্তির হ্রাসজনিত ক্ষতিকে, আমি একটা মেশিন 50,000 টাকা দিয়ে কিনছি, সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে 40, 30, 20, এভাবে আস্তে আস্তে এক সময় হ্রাস পাচ্ছে। তারপরে মেশিনটা একটা সময় অকেজো হয়ে যাবে, আমি আর ব্যবহার করতে পারবো না। তারপরে কি হবে, ওই মেশিনটা যদি আমি ফেরিওয়ালার কাছেও বিক্রি করি, সে আমাকে কিছু না কিছু দিবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন তারপর কি বলছে, আরও স্পষ্টভাবে বলতে গেলে যে কোনো স্থায়ী সম্পদ, আমি কিন্তু সম্পদকে 4 ভাগে ভাগ করছি, 4 ধরনের সম্পদ নিয়ে আলোচনা করব না, স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করব। কোন সম্পদকে নিয়ে? আমি কি চলতি সম্পদ নিয়ে আলোচনা করব? আমি কি অদৃশ্যমান সম্পদ নিয়ে, আমি কি অলিক সম্পদ নিয়ে আলোচনা করব? না, এখানে স্থায়ী সম্পদগুলো যেগুলো অনেক দিন টিকবে, দীর্ঘদিন টিকবে, সেই সম্পদগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, তো বলছে যে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, কালের বিবর্তন। কালের বিবর্তন বলতে কি বুঝাইছে, যে একটা সময় এটা অনেক ভালো চলছে, কিছু সময় পরে গিয়া সেটা আর আগের মতো চলতেছে না, তখন দাম কমে যাবে। তখন 20,000 টাকার জিনিস আপনার 15,000 টাকা হয়ে গেল, 30,000 টাকার জিনিস অর্ধেক দাম হয়ে গেল, বা 5,000 টাকা কমে গেল। হ্যাঁ, এটাকে বলা হয় কালের বিবর্তন। অপ্রচলন মানে কি, আগের মতো প্রচলন, নতুন একটা মডেল চলে আসছে, এখন আর আগের মতো ওই জিনিসটা চলে না, এটাকে বলা হয় অপ্রচলন। তারপরে কি বলছে, যে বাজার দরের হ্রাস, যে কোনো কারণবশত বাজার দরের হ্রাস হইতে পারে না, যে কোনো কারণবশত কি বাজারে আগে যে দাম ছিল সেটা হইতে পারে না, যেমন সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে, অথবা সেটা দাম বেড়ে যেতে পারে, অথবা দাম কমে যেতে পারে। আচ্ছা, তারপরে আবার কি বলছে, যে সরাসরি ভোগ ইত্যাদি দৃশ্যমান অদৃশ্যমান কারণে সম্পত্তির গুণ, কার্যক্ষমতা বা মূল্য হ্রাস ঘটে, তাকেই সাধারণত অবচয় বলে। তাকে সাধারণত, তা আমরা খুব সহজে শিখে ফেললাম যে আসলে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণগুলো কিভাবে করে এবং তার কিভাবে অবচয় হয়। কিভাবে করি আমরা প্রথমে সম্পদ কিনলে সেটা জাবেদা করি, জাবেদা করার পর সেটা ব্যবহার করতে থাকি। একটা সময় পরে গিয়ে যে কোন একটা, ধরেন আমি প্রত্যেক বছর শেষে গিয়ে আমি সেই সম্পদটার আমি হিসাব করার চেষ্টা করি, যাচ্ছে দেখি তো আমি এই সম্পদটা আমি কিনছিলাম এত টাকা দিয়ে, এখন বাজারে এটার কত দাম। ওই যে এই হিসাবটা করতে যে যাব, এটাকে বলা হয় কি অবচয় হিসাব। এটাকে বলা হয় কি অবচয় হিসাব। তারপরে সবার শেষে গিয়ে আমি মেশিনটা আমি বিক্রি করে দিতে পারি, মেশিনটা আমি আরেকটা নতুন মেশিন কেনার জন্য আমি মেশিনটা বিক্রি করে দিতে পারি। এটার জন্য কি হবে স্যার, সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি। ক্লিয়ার? বিক্রয়জনিত ক্ষতি বা বিক্রয়জনিত লাভ। আচ্ছা, তো এবার আসি, আমরা একটু দেখে নিব যে এই অধ্যায়ে আমাদের একটা সাজেশন দরকার। আমার কথা হচ্ছে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরার আগে সাজেশন দিয়ে থাকি। এই অধ্যায় আগে আসি, কতে কি আসে, আমি যদি কতে দেখি কি আসে, যেহেতু অধ্যায়ের নাম দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আর এটাকে সংক্ষেপে আমরা কি বলবো স্যার, অবচয়ের অধ্যায়। আমি যখন বলবো এই অবচয়ের অধ্যায় কোনটা, তখন আর সাথে সাথে ধরে নেবেন যে এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়। এই অধ্যায়টার নাম অ্যাকচুয়ালি হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, কিন্তু আমরা মানে সহজভাবে চেনার জন্য, সংক্ষেপে চেনার জন্য, হ্যাঁ, আমরা বলবো অবচয়ের অধ্যায়। কিসের অধ্যায়? অবচয়ের অধ্যায়। কি চায়, কতে কি চায়, আপনি 100% শিওর থাকেন স্যার, এই ক নম্বর আমি যেগুলো দিচ্ছি না স্যার, এখান থেকে একটা পরীক্ষা চলে আসবে। যেমন আপনাকে বলবে অবচয় নির্ণয় করো, তো আপনি অবচয় নির্ণয় করবেন সূত্র দিয়ে, বা কিভাবে করতে হয় সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তারপরে চাই হচ্ছে অবচয়ের হার নির্ণয় করো, মানে অ্যান্সারটা হবে পার্সেন্টে। তারপরে অবচয়ের তালিকা, হ্যাঁ, অবচয়ের তালিকা নির্ণয় করো। সম্পদের মোট মূল্য, আচ্ছা, সম্পদের মোট মূল্য নির্ণয় করো অথবা অর্জন মূল্য নির্ণয় করো। যেমন আমি একটা ফোন কিনলাম বা আমি একটা মেশিন কিনলাম, সেই মেশিনের সাথে যদি আরও কোনো খরচ যুক্ত হয়, যেমন আমি চায়না থেকে একটা মেশিন আনলাম, সেই মেশিনটা কি এত বড় মেশিনটা কি জাহাজে করে নিয়ে আসতে পারবো, ওটাতে পার্ট বাই পার্ট ভাঙা নিয়ে আসবো, মানে তারপরে আমার ফ্যাক্টরিতে নিয়ে এসে বা আমার কারবারে নিয়ে এসে আমি ওইটাতে সংস্থাপন মানে বসাবো। আরও সহজভাবে বলতে গেলে একটা এসি কিনলাম, আমি এসি কেনার পর আমি কি এটাকে ফিটিং করতে পারবো? আমি পারবো না, সেটাকে বসাতে হবে, সংস্থাপন করতে হবে, তাই না? এই যে সংস্থাপন ব্যয় যুক্ত হলো। এক কথায় একটা মেশিন কেনার পরে
ওইটার উপর যদি আরও কোনো খরচ যুক্ত হয়, সেই কারণে আমার মেশিনের মূল্যটা বেড়ে যাবে, আর সেগুলা সম্পদের মূল্যকে বৃদ্ধি করবে, আর সেটা হচ্ছে সম্পদের মোট মূল্য। সেটা হচ্ছে কি সম্পদের মোট মূল্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, অবচয়যোগ্য মূল্য কি? অবচয়যোগ্য মানে হচ্ছে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য। এখন কথা হচ্ছে স্যার ভগ্নাবশেষ মূল্য কি? এই অধ্যায়টা ভালো পারতে হলে আপনাকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন এক, সম্পদের ক্রয় মূল্য কি, সম্পদের বিক্রয় মূল্য কি, সম্পদের অবচয়যোগ্য মূল্য কি, আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য কি, আয়ুষ্কাল কি। এই বিষয়গুলো আপনি যদি একটু না বুঝেন তাহলে পারবেন না। প্রথমে আসি সম্পদের মোট মূল্য, কিন্তু আমরা সবাই মানে সম্পদের ক্রয় মূল্য। আমরা কত টাকা দিয়ে মেশিনটা কিনলাম, কত টাকা দিয়ে সম্পদটা কিনলাম, এটাই সাধারণত ক্রয় মূল্য। এটা সাধারণত কি সম্পদের মোট মূল্য কি? সম্পদের ক্রয় মূল্যের সাথে যদি আরও কোনো এক্সট্রা খরচ যুক্ত হয়, হ্যাঁ আরও কোনো এক্সট্রা খরচ, যেমন কি কি মানে আমি মেশিনটা কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে আসার পরে পরিবহন খরচ দিছি, ভ্যাট সরকারকে ভ্যাট দিছি, কোনো শুল্ক দিছি, তারপর হচ্ছে সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয়। এক কথায় যদি আমি একটা সম্পদ কেনার পরে যদি ওই সম্পদটার উপর যে কোনো খরচ যুক্ত করি, মানে এক কথায় আমার সম্পদের মূল্য বৃদ্ধি করে, সেটাকে সম্পদের মোট মূল্য বলে, সেটাকে সম্পদের। আচ্ছা, এবার আসি ভগ্নাবশেষ মূল্য। নামই কাজের পরিচয়, ভগ্না অবশেষ। অর্থাৎ একটা মেশিন, একটা ফোন চালাতে 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 বা একটা মেশিন আজীবন তো টিকবে না। পৃথিবীতে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয় স্যার, আর সেই জায়গায় তো মেশিন, তাই না? আচ্ছা, তাহলে স্যার মনে রাখবেন যে একটা মেশিন কেনার পরে ওইটা অবচয় হবে, অবচয় হবে, অবচয় হবে, একটা সময় পরে গিয়ে না আমি আর ওই মেশিনটা চালাতে পারবো না, আমি আর মেশিনটা চালাতে পারবো না, মেশিনটা চলবে না। আমি মেকার দিয়ে ঠিকঠাক করাইলেও কিছুদিন পর নষ্ট হবে, কিছুদিন পর নষ্ট হবে। নষ্ট হওয়ার পরে দেখা গেল কি 10 বছর ইউজ করার পরে, 5 বছর ইউজ করার পর ওই মেশিনটা আমি আর ব্যবহার করতে পারবোই না। তখন আমাকে কি করতে হবে? ওই মেশিনটা লোহালক্ষর হিসাবেও কোনো ভাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করে দিতে হবে। তখনও তো আমি কিছু মূল্য পাবো, তাই না? ওই যে আমি একটা প্রবাদ বাক্য শিখছিলাম না, যে হাতি মরলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা। এই যে হাতি মরলে লাখ টাকা কিভাবে? এই যে হাতি মরে যাওয়ার পর তার চামড়া, তার দাঁত, তার হাড় গোড় দিয়ে আমরা যা যা মানে অন্যের কাছে যখন বিক্রি করতে পারি, এক কথা হাতি মরে যাওয়ার পরে তার দেহের অন্য সকল পার্টসগুলো যখন আমরা অন্য কোথাও বিক্রি করে যা পাই, এটাকেই বলা হয় ভগ্না অবশেষ মূল্য। ক্লিয়ার? ঠিক তেমনি একটা মেশিন আর চালাইতে পারতেছি না, আর চলতেছে না, এখন আমি কি করব? এটা তো আমি কোথাও না কোথাও বিক্রি করে দিব বা করে দিব। তখন একটা মেশিনের জীবনকাল শেষে, ওই মেশিনটা থেকে আমরা যা পাই তাকেই বলা হয় কি ভগ্নাবশেষ মূল্য। আশা করি ভগ্নাবশেষ মূল্য সবাই বুঝতে পারছেন। এবার আসি আয়ুষ্কাল। আয়ুষ্কাল কি? জীবনকাল। একটা মেশিন কত বছর টিকবে, সেটাকেই বলা হয় কি আয়ুষ্কাল বা জীবনকাল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাই এবার আসি, এবার আমরা অবচয়যোগ্য মূল্যটা খুব ভালোভাবে বুঝবো যে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে, যা অবশিষ্ট থাকবে তাকে ভগ্নাবশেষ মূল্য বলে। বিষয়টা ক্লিয়ার? 100%। বিষয়টা ক্লিয়ার স্যার? তাহলে কিন্তু আমরা অনেক কিছু জেনে গেলাম, আমরা কর সম্পর্কে ভালো ধারণা পাইলাম। এবার চলে আসি এই অধ্যায়ে খ এবং গতে কি চায়। প্রথমেই চাই জাবেদা। কি? জাবেদা চাইবেই, আমি লিখছি আসবেই এটা। আচ্ছা, খতিয়ান আসবেই। এই তিনটা থেকে হয় দুইটা, না হয় তিনটা, না হয় একটা খতিয়ান দিবে। যদি খতিয়ানটা একটু বড় সড়ো হয় তাহলে এই খতিয়ানটাই আমি দেখছি বেশিরভাগ হচ্ছে আপনার গতে দেয়, মেশিন হিসাব প্রস্তুত করে। এবার মেশিন হিসাব প্রস্তুত, এখানে সম্পদ বলতে আমি কি বুঝাইছি? কোনো মেশিন, কোনো দালান কোঠা, কোনো যন্ত্রপাতি, কোনো জমি, কোনো ভূমি, এইগুলা। ক্লিয়ার? আচ্ছা, আয় বিবরণী খুব সহজ, আমরা জানি যে আসলে এই আয় বিবরণীতে কি দেখায়? আয় আর ব্যয়গুলা। অর্থাৎ একটা মেশিনের মানে কি বলে, আয় বিবরণীতে আমরা এটাকে কিভাবে প্রেজেন্ট করব, আর্থিক অবস্থার বিবরণীতে এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। এবং অনেক সময় দেখা যায় কি যে অঙ্কটা যদি একটু বড় হয়, দেখেন এটা কিন্তু আমি কতেও দিছি, কতে আসলে এটা ছোট আকারে আসবে, যেমন 2 বছর এটা বলবে বা 3 বছর এটা বলবে, আর গতে আসলে 5 বছর 6 বছর এটা এরকম বলবে। ঠিক আছে? এই হচ্ছে আমার এই অধ্যায়ের সাজেশন। এখন আসি আমরা এই অধ্যায়ের মূল আলোচনায় চলে যাব। আপনারা প্রথমে আমি শিখাইছি দৃশ্যমান কি, অদৃশ্যমান কি, অবচয় কি, তারপর আরও কিছু শিখাইছি সম্পদের একটা এই অধ্যায় কি করে। এই অধ্যায় হচ্ছে সাজেশন দিলাম, তারপরে কয়ের সাজেশন দিলাম, খ এবং গয়ের সাজেশন দিলাম। এরপরে হচ্ছে আমরা এখন
মূল অধ্যায়ে প্রবেশ করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জাবেদা নিয়ে। জাবেদাটা কিভাবে করতে হয়, জাবেদা কয়টা, সেটা খুব সহজভাবে খুব সুন্দরভাবে আমি এখানে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবাই খাতা বের করেন। শীট আছে, শীটের জায়গায় থাকবে, খাতায়ও লিখতে হবে। আচ্ছা, এবার আসি, এটা লিখতে হবে না, এখন যেটা লেখা আছে এটা লিখতে হবে না, জাবেদাটা লিখবেন। আচ্ছা, প্রথম আসি, অবচয় তো আমরা কি বুঝছি, তাই না? অবচয় জন্য কি স্যার? সম্পদের রাজজনিত ক্ষতিকে অবচয় বলে। সম্পদের রাজজনিত ক্ষতিকে অবচয় বলে। আচ্ছা, কোম্পানিগুলা মানে অবচয় যে ধরে ধার্য করে, এটা তো একটা পদ্ধতি আছে, তাই না? এই যে আমরা যে ম্যাথ করি, বিভিন্ন ম্যাথ বিভিন্নভাবে করি, রেয়ামিল একভাবে করি, খতিয়ান একভাবে করি, জাবেদা একভাবে করি, হ্যাঁ, কার্যপত্র একভাবে করি, প্রত্যেকটার তো এক একটা নিয়ম আছে, তাই না? তাই অবচয় ধার্যেরও না কিছু নিয়ম আছে। আচ্ছা, এই অবচয় যে আমরা কিভাবে ধার্য করব, অবচয় ধার্য করার স্যার প্রায় 14টা নিয়ম আছে। এখানে যে আমি দেখাই দিচ্ছি, প্রায় 14টা নিয়ম আছে। এখন আপনাদের প্রশ্ন, স্যার 14টা নিয়মই কি আমাকে শিখতে হবে? না, ইন্টারমিডিয়েটের জন্য, অর্থাৎ আপনাদের ইন্টারমিডিয়েটের জন্য মাত্র 2টা নিয়ম শিখলেই হয়ে যায়। একটা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতি, ক্লিয়ার স্যার? আচ্ছা, এই 2টা পদ্ধতি হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সবচেয়ে বেশি আসে না, এই 2টাই আসে। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1টা বোর্ডে বর্ষ সংখ্যা পদ্ধতি আসতে দেখা যায়। এই 2টা শেখানোর পরে একটা কথা কি জানেন, ক্রমহ্রাসমান আর সরলরৈখিক যদি আপনি পারেন, ওইটা কিচ্ছুই না। মানে এই 2টা পারার ঝড়ে বর্ষ সংখ্যা উড়ে যাবে, আপনি ওইটা এমনিতেই পারবেন। ক্লিয়ার স্যার? তাই আমার টার্গেট থাকবে আগে আপনাকে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান পদ্ধতি শেখানোর পরে তারপরে আমি গিয়ে বর্ষ সংখ্যা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার স্যার? করব। আর না করলেও কোনো প্রবলেম নাই। ওটা দেখা যায় কি যে আমার মনে হয় 2 থেকে 3 বার আসছে বোর্ডে, 2 থেকে 3 বার, তাও আমি শিওর না। তবে একবার আমি আসছে, এটা আমি শিওর যে একবার আসছে, কিন্তু এর পরবর্তীতে আর আসছে কিনা আমি জানি না। আচ্ছা, তাহলে এখন আমরা অবচয় ধার্যের 2টা নিয়ম শিখবো স্যার। অবচয় ধার্যের নিয়ম কয়টা শিখবো স্যার? অনেকগুলো নিয়ম আছে, তবে সবচেয়ে বেশি মানে যেগুলো পরীক্ষায় আসবে, ধরেন আমি 14টা নিয়ম শিখালাম আপনারে, এখন যদি পরীক্ষায় 14টা নিয়ম না আসে, তখন আপনি কি করবেন, যে স্যার আপনার এতগুলো কেন শিখাইলেন, তাই না স্যার? আচ্ছা, 14টা নিয়ম আমরা শিখবো না, আমরা শিখবো মাত্র কয়টা? 2টা নিয়ম। এক, সরল রৈখিক পদ্ধতি, অনেকটা আমার মতো। এখন বলতে পারেন স্যার আপনার মতো বলতে, দেখেন আমার নাম হয় যেমন সজল সরল, কোনো প্যাচগোছ আছে? কোনো প্যাচগোছ না, একদম সহজ সরল মনে, ঠিক আছে? আর অঙ্কটাও না অনেক সহজ সরল, কোনো প্যাচগোছ নাই। একটা টাকা বের করবেন, সেই টাকা আজীবন বসে বসে খাবেন, আজীবন বসে বসে অবশ্যই বের হবে। আচ্ছা, দেখেন সরলরৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি পদ্ধতি। আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান বা দ্বিগুণ হ্রাসমান পদ্ধতি। তাহলে কিন্তু অবচয় ধার্যের পদ্ধতি আমরা শিখলাম, তাই না স্যার? এখন কি চায়, এখন সরলরৈখিকের ক্ষেত্রেও আপনাকে ওই যে আমি এর আগে যা বলছি, সরলরৈখিক ক্ষেত্রেও জাবেদা চাইবে, খতিয়ান চাইবে, আয় বিবরণী চাইবে, আর্থিক অবস্থা বিবরণী চাইবে। ক্রমহ্রাসমানের ক্ষেত্রেও আপনার কি চাইবে? অবচয় মানে কি বলে, জাবেদা চাইবে, খতিয়ান চাইবে, আয় বিবরণী চাইবে, আর্থিক অবস্থা বিবরণী চাইবে। ক্লিয়ার? দেখেন এই অধ্যায়ে কি চায় তা আমি আগেই আপনাদের বলছি। এখন ওগুলো বের করতে গেলে আপনাকে প্রশ্নে সুন্দরভাবে বলে দিবে যে ক্রমহ্রাসমান পদ্ধতি, অথবা বলে দিবে সরলরৈখিক পদ্ধতি। তখন আপনি যদি সরলরৈখিক পদ্ধতি বলে, অঙ্কটা সরলরৈখিক পদ্ধতি আকারে করবেন, যদি ক্রমহ্রাসমান বলে ক্রমহ্রাসমানের মতো করবেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি জাবেদা। আচ্ছা, অবচয় জানি কার হয় স্যার? সম্পদের। অবচয় কার হয়? জোরে বলবো, অবচয় কার হয়? আচ্ছা, সম্পদের মধ্যে অক্ষর কয়টা? 3টি। সম্পদের মধ্যে অক্ষর কয়টা? 3টা। সম্পদের মধ্যে অক্ষর কয়টা? 3টা। এখন বলতে পারেন যে স্যার সম্পদের মধ্যে তো ওই যে স্বর, ম আর প একসাথে যুক্ত আছে না, আমরা কি জানি যুক্ত বর্ণকে একটা বর্ণই কাউন্ট করব। তাহলে সম্পদের মধ্যে অক্ষর কয়টা? 3টা। আচ্ছা, যেহেতু সম্পদের অবচয় হয়, সম্পদের মধ্যে অক্ষর 3টা, খুব সহজে মনে রাখবো, সম্পদের মধ্যে অক্ষর 3টা, তাই
এই অধ্যায়ে অবচয়ের জাবেদা হবে সর্বোচ্চ 3টা। সর্বোচ্চ কয়টা? 3টা। এবার মনে রাখবো, যেহেতু সম্পদের অবচয় হয়, কার অবচয় হয় স্যার? সম্পদের অবচয় হয়। তাহলে অবচয়ের, হ্যাঁ দেখেন, তাহলে সম্পদের মধ্যে অক্ষর 3টা, এই অধ্যায়ের অবচয়ের জাবেদা হয় 3টা। কয়টা হয়? 3টা। আচ্ছা, 1 নাম্বার সম্পদ ক্রয়ের জাবেদা হয়, 2 নাম্বার অবচয় ধার্যের জাবেদা হয়, 3 নাম্বার সম্পদ বিক্রয়ের জাবেদা হয়। সম্পদ। এখন দেখেন আমি না দুইটার মধ্যে কোয়েশ্চেন মার্ক দিছি। কোয়েশ্চেন মার্ক মানে কি? একটা প্রশ্ন আসবে, হবে কি হবে না, হবে কি হবে না, হবেই। ক্লিয়ার স্যার? আচ্ছা, তার মানে কি, যদি আমি প্রশ্নে লেখা দেখি যে কি বলে জানুয়ারি মাসে পহেলা জানুয়ারি 2023 সালে একটি মেশিন ক্রয় করা হলো, যদি এই কথাটা লেখা থাকে, অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে মেশিন ক্রয় লেখা থাকে তাহলে মেশিন ক্রয় জাবেদা হবে বা সম্পদ ক্রয় জাবেদা হবে। যদি না থাকে হবে না, না থাকলে হবে না। দেখেন, একটা প্রশ্নের মধ্যে আপনাকে মেশিন কেনা নাই, কিন্তু মেশিন মানে কি বলে, মেশিনটা যে অবচয়ের কথা বলা আছে, এটা বলা আছে, তখন আপনি কি করবেন? যে অবশ্যই অবচয়ের ধার্য জাবেদা দিবেন। আচ্ছা, মেশিনটা বিক্রয়ের কথা বলা আছে, মেশিনটা বিক্রয়ের কথা বলা আছে, তখন আপনি মেশিন বিক্রয় জাবেদা দিবেন। ক্লিয়ার স্যার? আচ্ছা আচ্ছা, তার মানে কি, সম্পদ ক্রয় জাবেদা হতেও পারে, অবচয় জাবেদা অবশ্যই হবে, অবচয় জাবেদা। আচ্ছা, সম্পদ বিক্রয় জাবেদা হতেও পারে, নাও পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সেই ছোটবেলা থেকে সম্পদ কিনলে আমরা জাবেদা কি করছিলাম স্যার বলেন তো? সম্পদ আমরা কয়ভাবে কিনতে পারি? সম্পদ আমরা কয়ভাবে কিনতে পারি? 3 ভাবে কিনতে পারি। সম্পদ আমরা কয়ভাবে কিনতে পারি? আচ্ছা, 1 নগদে, চেক মারফতে, আর ধারে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি একবার বলছিলেন আমাদের যে পৃথিবীতে যত রকমের ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন আছে সেটা 4 ভাবে হয়, আরেকটা হচ্ছে বিলের মাধ্যমে। হ্যাঁ, সম্পদ সাধারণত কি বিলের মাধ্যমে কিনে না, সম্পদটা সাধারণত বিলের মাধ্যমে কিনে না। অবচয় জাবেদা কয়টা স্যার? অবচয় জাবেদা কয়টা? 3টা। 3 ধরনের জাবেদা হয়, 3 ধরনের জাবেদা। এখন সম্পদ ক্রয় জাবেদা হতেও পারে, নাও পারে, অবচয় ধার্য জাবেদা হবেই হবে, সম্পদ বিক্রয় জাবেদা হ্যাঁ হতেও পারে, নাও পারে। আচ্ছা, সম্পদ কিনলে জাবেদা কি হয় স্যার? সম্পদ কিনলে সম্পদ বাড়ে, তাই সম্পদ ডেবিট হয়। সম্পদ কিনলে সম্পদ বাড়ে, তাই সম্পদ ডেবিট হয়। তাহলে আমরা যদি কোনো সম্পদ কিনি তাহলে সম্পদের জাবেদা কি হবে? যেখানে ছিলাম, হ্যাঁ, কি বলে, সম্পদ কিনলে সম্পদ বাড়ে, সম্পদ কিনলে তাই সম্পদ ডেবিট হয়। তাহলে আমি যদি সম্পদ কিনি তাহলে সম্পদ হিসাব ডেবিট হবে, সম্পদ হিসাব ডেবিট হবে। এবার যদি কি সম্পদ কিনছে, যদি মেশিন কিনি, মেশিন হিসাব, যন্ত্রপাতি কিনলে, জমি কিনলে, ভূমি কিনলে, আসবাবপত্র কিনলে। এক কথায় আপনি এই নোটটা মনে রাখবেন, সম্পদ কিনলে সম্পদ বাড়ে, তাই সম্পদ এই যে সম্পদকে ডেবিট করব। এবার আমাকে দেখতে হবে সম্পদটা আমি কিভাবে কিনছি। আমি কি নগদে কিনছি, আমি কি ধারে কিনছি, নাকি আমি চেক মারফত কিনছি? যদি নগদে কিনে তাহলে নগদ হিসাব, যদি ধারে কিনে বা প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব, বা যদি চেক মারফত কিনি, আমি সংক্ষেপে লিখে দিলাম, এটা হচ্ছে নগদ, এটা কি, এটা হচ্ছে ধারে, এটা হচ্ছে। ওকে স্যার, সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি, অবচয় ধার্যের জাবেদা 2টা। অবচয় ধার্যের জাবেদা কয়টা? 2টা। আচ্ছা, আচ্ছা স্যার একটু খেয়াল করি, স্যার সবাই খেয়াল করেন, দেখেন, অবচয় ধার্যের জাবেদা 2 ধরনের হয়। অবচয় ধার্যের জাবেদা 2টা হবে। অবচয় ধার্যের কয়টা? 2টা। একটা হচ্ছে অবচয় জাবেদা, কত টাকা অবচয় হয়েছে, আর সেই অবচয়টাই আমি দিন শেষে বা আমি বছর শেষে বন্ধ করে দিব। কারণ আমরা সকল আমরা 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 শিখছিলাম না সমপরিণতা খিলা, কার্যপদ্ধতি শিখছিলাম না সমপরিণতা খিলা, হ্যাঁ। আচ্ছা, সকল আয় আর ব্যয়গুলোকে আমরা বন্ধ করে দেই, সকল আয় আর ব্যয়গুলোকে। তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী স্যার যে বছর শেষে তার আয় এবং ব্যয়গুলোকে বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই কি স্যার আমাদের একটা খরচ হিসাব না বা ব্যয় হিসাব না? তো সেই হিসাবটাকে আমরা বন্ধ করে দিব। তাহলে আমরা কি বলবো, যে অবচয় ধার্যের জাবেদা 2টা। অবচয় ধার্যের জাবেদা 2টা, একটা হচ্ছে অবচয় জাবেদা আর একটা অবচয় বন্ধের জাবেদা। একটা হচ্ছে অবচয় জাবেদা আর একটা অবচয় বন্ধের জাবেদা। কারণ
অবচয় হচ্ছে খরচ, সেই খরচগুলোকে আমার বছর শেষে বন্ধ করতেই হবে। তাহলে দেখেন তো অবচয় জাবেদা না, সেই 19 থেকে আমরা যা শিখে আসতেছি, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট শিখাইছিলাম না, সাধারণ জাবেদা শিখাইছি, তারপর হচ্ছে সমন্বয় জাবেদা শিখাইছিলাম না স্যার, যে ওইটাই জাবেদা কি ছিল, যদি কোনো মেশিনের অবচয় ধার্য, যেমন এভাবে বললো আসবাবপত্রের 5% হারে অবচয় ধার্য করা হলো, জাবেদা কি করতাম, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, তাই না স্যার, এই জাবেদা করতাম। আচ্ছা, এবার অবচয় তো স্যার এটা ব্যয় হিসাব তো সবসময় ডেবিট হয়, বন্ধ করলে ক্রেডিট হয়, বন্ধ করলে শিখাইছিলাম না যে অবচয় মানে সকল প্রকার খরচ ডেবিট, বন্ধ করলে হয়ে যায় ক্রেডিট, বন্ধ করলে হয়ে যায় ক্লিয়ার। আচ্ছা, তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তাই এখন কাকে বন্ধ করব, অবচয় কোন দিকে আছে, বন্ধ করলে কোন দিকে যাবে, কোথায় নিয়ে বন্ধ করব, আয় বিবরণীতে। কোথায় নিয়ে বন্ধ করব, অনেক বইতে আয় বিবরণীর জায়গায় আয় সারাংশ লিখছে, একই কথা স্যার, আপনি আয় সারাংশ লিখতে পারেন, আপনি আয় বিবরণীও লিখতে পারেন। আমি আরেকবার বলি, আচ্ছা, অবচয় ধার্যের জাবেদা মানে অবচয় যে আমি ধার্য করব, দুইটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি। এখন বলতে পারেন স্যার সরলরৈখিকের ক্ষেত্রেও কি অবচয় ধার্য জাবেদা এই দুইটা হবে, অবশ্যই। ওই যে 14টা নিয়ম বলছি না স্যার, ওই 14টা নিয়মের ক্ষেত্রেও অবচয় ধার্য জাবেদা এই দুইটাই হবে, কোনো চেঞ্জ হবে না, ক্লিয়ার। তার সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রেও অবচয় ধার্য জাবেদা এই দুইটা হবে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রেও এই দুইটাই হবে। আমার কথা কি বুঝছি স্যার, নাকি সবাই কি বুঝছেন? আচ্ছা, তাহলে অবচয় ধার্য জাবেদা প্রথমটা অবচয় জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয়, বন্ধের জাবেদা আয় বিবরণী ডেবিট, হ্যাঁ অবচয় খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, সম্পদ বিক্রয়ের জাবেদা, আমরা এটা একটা পূর্ণাঙ্গ একটা ক্লাস লাগবে, এতটুকুতে দেখেন। আমি যদি এখন সম্পদ বিক্রয় জাবেদা একই ক্লাসে দেখাইতে যাই, প্রথমেই আপনি আপনার ব্রেনকে সিগন্যাল দিয়ে ফেলবেন এই অধ্যায় অনেক কঠিন, এই অধ্যায় আমি পড়বো না। সিম্পল, দেখেন জাবেদা কয় ধরনের, 3 ধরনের, সবাই আমরা একটু রিভিশন দিই। এই অধ্যায়ে সম্পদ, হ্যাঁ কি বলে, অবচয় জাবেদা কয় ধরনের হয়, 3 ধরনের, হ্যাঁ কয় ধরনের, 3 ধরনের। সম্পদ ক্রয় জাবেদা দেখেন, এই সিম্পল, আপনি মনে রাখবেন, সম্পদ ক্রয় সম্পদ বিক্রয় মাঝে হয় অবচয়, কবিতার মতো মনে রাখেন। এই অধ্যায়ে 3 ধরনের জাবেদা হয়, কয় ধরনের জাবেদা হয়, হ্যাঁ, ক্রয় বিক্রয় মাঝে হয় অবচয়, ক্রয় বিক্রয় মাঝে হয় অবচয়। তাহলে সম্পদ ক্রয় করলে সবার প্রথমেই এই জাবেদাটা দেওয়া লাগবে, ক্লিয়ার। সম্পদ বিক্রয় জাবেদা সবার পরেই দিব, আর মাঝখানে কি দিব, অবচয় জাবেদা দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে সম্পদ যদি আমি ক্রয় করি, এই নোটটা মনে রাখবো, সম্পদ কিনলে সম্পদ বাড়ে, তাই সম্পদ ডেবিট হয়। যেমন আমি যদি মেশিন কিনি, মেশিন হিসাব, যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি হিসাব, দালানকোঠা কিনলে দালানকোঠা হিসাব, জমি কিনলে জমি হিসাব, ভূমি কিনলে ভূমি হিসাব, এক কথায় যেই সম্পদ কিনবো সেই সম্পদকে ডেবিট করব। এরপরে আমি দেখব যে আসলে আমি সম্পদটা কিভাবে কিনছি। আমি সম্পদ কখনো নগদে কিনতে পারি, কখনো ধারে কিনতে পারি, কখনো চেক মারফত কিনতে পারি। যেভাবে কিনবো সেটা আমি ক্রেডিট করে দিব। যে নগদে কিনি নগদান হিসাব ক্রেডিট, চেক মারফত কিনলে ব্যাংক হিসাব, এবং ধারে কিনলে পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব। 2 নম্বর জাবেদা হচ্ছে অবচয় ধার্যের জাবেদা। আমরা যে একটা কোম্পানি, আমরা কিভাবে অবচয় ধার্য করব, অবচয় ধার্যের জাবেদা করব আমরা 2টা। কয়টা করব? একটা হচ্ছে অবচয় খরচের টাকা কত, মানে অবচয়টা কত, এই বছর অবচয়টা কত সেটা জাবেদা করব। তাহলে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তারপরে বছর শেষে এসে তো আমার সেটা বন্ধ করতে হবে। শুধু অবচয় না, এই অবচয়ের সাথে আরও অনেক খরচ আছে কোম্পানির, সেই খরচগুলোকেও আমরা বন্ধ করব। তাই যেহেতু আমি অবচয় চ্যাপ্টার করতেছি, এখন অবচয়কে নিয়েই থাকবো। অবচয় একটি খরচ হিসাব, তাই সেই অবচয়টাকে আমরা বন্ধ করব। যেহেতু অবচয় ব্যয়, তাই ডেবিট, এটাকে বন্ধ করলে হয়ে যাবে ক্রেডিট। তাই জাবেদা হবে। আর কোথায় নিয়ে বন্ধ করব? আয় বিবরণীতে। কোথায় নিয়ে বন্ধ করি আমরা? আয় বিবরণীতে নিয়ে বন্ধ করি। তাই আয় বিবরণী ডেবিট, কি বলে, অবচয় খরচ হিসাব ক্রেডিট। আর সম্পদ বিক্রয়ের জাবেদা আমরা আরেকটা ক্লাসে খুব সুন্দরভাবে, যদিও এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বাদ দিয়ে দেয় এই সম্পদ বিক্রয়ের জন্য, কিন্তু আমার বিশ্বাস যে আমি আপনাদের যেভাবে ক্লাসটা দিব, যেভাবে সুন্দরভাবে দেখেন বোর্ডের মধ্যে ভাবে আমরা তীর চিহ্ন দিয়ে বক্স আকারে শেখাবো, আমার বিশ্বাস আপনার এই চ্যাপ্টারটা খুবই খুবই সহজ মনে হবে,
খুবই সহজ মনে হবে। তাই আজকে আমরা শুধু এই জাবেটা কি বলে জাবেদাটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এবার যদি বলে আপনাকে সরলরৈখিক পদ্ধতির জাবেদা, এটাই হবে। যদি বলে ক্রমহ্রাসমান পদ্ধতির জাবেদা, এটাই হবে। জাবেদার কোনো চেঞ্জ আছে স্যার? কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। শুধু এই যে দেখেন, আর এই চ্যাপ্টারটা করতে গেলে চেঞ্জ কোথায় স্যার? ঠিক আছে, আমি বুঝলাম স্যার এই অধ্যায়টা অনেক সহজ। তাহলে স্যার চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে অবচয়ের টাকাটা চেঞ্জ হবে। যদি আমি অবচয়ের টাকা, এই যে অবচয়ের যে একটা টাকা বের করবো, কারণ এই অবচয়ের টাকা ছাড়া, অবচয়ের টাকাটা ছাড়া স্যার আমি কোনো অঙ্কই করতে পারবো না। কারণ অবচয়ের মানে এই চ্যাপ্টারে যদি আমাকে জাবেদা করতে বলে তাহলে অবশ্যই অবচয় টাকা লাগবে। অবচয় টাকা লাগবে না? যে দেখেন অবচয় ধার্য জাবেদা কটা? দুইটা। অবচয় টাকা লাগবে। এই অবচয় টাকাটা আমি কোন নিয়মে বের করবো? আমি কি সরলরৈখিক পদ্ধতিতে বের করব, নাকি ক্রমহ্রাসমান পদ্ধতিতে বের করব? যদি সরলরৈখিক পদ্ধতিতে করি তাহলে আমাকে সূত্র দিয়ে বের করতে হবে। কি দিয়ে বের করতে হবে? সূত্র অথবা পার্সেন্ট দিয়ে বের করতে হবে। পার্সেন্ট দিয়ে খুব কমই হয় সূত্র। আচ্ছা, আর ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমাকে বক্স করে বের করতে হবে। ওই যে অবচয়ের তালিকা, একটা বক্স করতে হবে, অবচয়ের তালিকা করে বের করতে হবে। আর অবচয়ের বক্স করতে হলে আমাকে অবশ্যই একটা পার্সেন্ট বের করে নিতে হবে। আমাকে একটা পার্সেন্ট, আপনারা কি আমার কথাটা বুঝছেন স্যার? এই অধ্যায়ে আপনি যাই করতে যান না কেন, আপনি যদি জাবেদা করতে চান তারপরেও অবচয় টাকা লাগবে, আপনি যদি খতিয়ান করতে যান তারপরেও অবচয় টাকা লাগবে, আপনি যদি আয় বিবরণী করতে যান তখনও অবচয় টাকা লাগবে, আপনি যদি আর্থিক অবস্থার বিবরণী করতে যান তখনও অবচয় টাকা লাগবে। তাহলে অবচয় টাকাটা আপনি কোন পদ্ধতিতে বের করবেন? আপনি কি সরলরৈখিক পদ্ধতিতে বের করবেন নাকি ক্রমহ্রাসমান পদ্ধতিতে বের করবেন? যদি সরলরৈখিক পদ্ধতিতে বের করেন তাহলে একটা সূত্র প্রয়োগ করতে হবে। একটা সূত্র প্রয়োগ করে তারপরে আপনি সরলরৈখিক পদ্ধতির এই যে অবচয় টাকা বের করবেন। তারপর আপনি জাবেদা, আপনাকে জাবেদা চাক, খতিয়ান চাক, যাই চাক না কেন আপনি সেটা করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ক্রমহ্রাসমানের ক্ষেত্রেও সেম জিনিস, আপনাকে বক্স করে নিতে হবে, একটা বক্স করে প্রত্যেকটা বছরে। তার মানে কি অবচয় টাকা ভিন্নতা হবে কোথায়? সরলরৈখিক পদ্ধতিতে আর হচ্ছে ক্রমহ্রাসমানে। এবার সরলরৈখিক পদ্ধতিতে ধরেন আপনি সূত্র প্রয়োগ করে 10,000 টাকা অবচয় বের করছেন। কত হাজার টাকা? সরলরৈখিক পদ্ধতিতে আপনার অবচয়ের টাকা একবার সূত্র দিয়ে অবচয় টাকা বের করলেন, সূত্রটা প্রয়োগ করে। সূত্রটা আজকে শেখাবো না, পরের ক্লাসে আমরা সূত্র সহ একদম একটা ম্যাথ করে দেখাবো। ঠিক আছে, একটা ম্যাথ করে দেখাবো। আমার বিশ্বাস, আমি কথা দিচ্ছি, আপনি ক্লাসের অঙ্ক ক্লাসেই পারবেন এবং সাথে সাথে আপনি একটা অঙ্ক আমি করতে দিব। আমার বিশ্বাস আপনি অঙ্কটা তখনই করতে পারবেন, কারণ আমরা এই বিষয়গুলো অ্যাপ্লাই করব। এই বিষয়গুলো অ্যাপ্লাই করব। আমরা প্রথমে আমরা অবচয় টাকা বের করব। আমাদের হাতে অবচয় টাকা চলে আসলে আমরা সরাসরি জাবেদা চলে যাবো। আর আপনারা জানেন জাবেদা হয় কয়টা? 3 ধরনের। কয় ধরনের? আর প্রথমেই আমি আপনাদের সম্পদ বিক্রয় জাবেদার মধ্যে মানে আমি যাব না, আমি খুব সহজেই আপনাদের ওই জাবেদাগুলো শেখাবো। আচ্ছা, আর এইটাই সবচেয়ে বেশি আসে, এই দুইটা। বিক্রয়টা খুব কম আসে, বিক্রয়টা খুব কমই আসে। সবসময় বেশি আসে কোনটা? ওই সম্পদ ক্রয়ের জাবেদা আর অবচয় ধার্যের জাবেদা। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার ধরেন সরলরৈখিক পদ্ধতিতে আপনি একটা টাকা বের করলেন, 10,000 টাকা। কোম্পানি যদি 4 বছর 5 বছরের অঙ্ক চায়, ওই সেম টাকাই হবে, সেম টাকাই হবে। আর যদি ক্রমহ্রাসমান বলে তাহলে আপনাকে একটা ছক করতে হবে, একটা ছক করতে হবে। সেই ছকের মধ্যে অবচয় যে টাকাগুলো প্রত্যেক বছর চেঞ্জ হবে, যেমন 10,000, 8,000, 5,000, 3,000 এভাবে করে চেঞ্জ হবে। ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় টাকা কখনোই চেঞ্জ হয় না, একবার বের করলে প্রতি বছর সমান হয়। তাই এটার নাম সরলরৈখিক, সহজ সরল, কোনো চেঞ্জ নাই। আর ক্রমহ্রাসমান নামেই তো কাজের পরিচয়। ক্রমহ্রাসমান মানে কি? ক্রম মানে কি? ধীরে ধীরে, হ্রাসমান কমে যাচ্ছে কি? আমার সম্পত্তির মূল্য। ক্রমহ্রাসমান ধীরে ধীরে আমার সম্পত্তির মূল্য যে কমায় দেয়, এটাকেই বলা হয় কি? ক্রমহ্রাসমান। আর আমার সম্পত্তির মূল্য প্রত্যেক বছর সমান হারে কমায়, তাকেই বলা হয় কি? সরলরৈখিক। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আগামী ক্লাসে আমরা একটা ম্যাথ দিয়ে শিখব, একদম একটা ম্যাথ। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা একটা ম্যাথ আপনাদের করায় দেখাবো। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ধন্যবাদ, সবাই দেখা হবে আবার।